3.5 মাস পর কারামুক্ত হয়েই বিএনপি মহাসচিব বললেন, দেশের জনগণ নিজেদের অধিকারের সাথে কখনো আপোষ করেনি। এই জমিনে একদিন কোরআনের পাখির হত্যার বিচার হবে, কারণ এই লোকটাই ব্যারিস্টার সুমন হলো কোরআনের পাখি হত্যার জন্য প্রধান আসামি। বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। আসলে আমাদের ভবিষ্যৎ কি? সম্মানিত দর্শক, ঢাকা মানে বাংলাদেশ এই মুহূর্তে দিল্লির মাথা ব্যথার প্রধানতম কারণ। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যেই হয়তো আপনারা সকলে জেনে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জামিনে মুক্তি পেয়েছেন। অবশেষে মুক্তি পাওয়ার পরেই কী বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করলেন, ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, তার সাথে সাথে আরও 3টি ভিডিও আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি। আল্লামা সাঈদী সহ জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের সকলের মৃত্যুর জন্য দায়ী হলো ব্যারিস্টার সুমন। কেন এ কথাটি বলতেছে কলরবের শিল্পী এবং বক্তা মাওলানা শরীফুল ইসলাম, হয়তো তার বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ, এই ব্যাপারে কিছু আলোচনা করেছে একজন নেতাকর্মী বোরহান মাহমুদ। এবং কি ঢাকা এবং ইন্ডিয়া, অর্থাৎ ঢাকা নিয়ে দিল্লির আতঙ্ক চরমে, এ কথাটি আসলে কেন বললেন একজন নেতাকর্মী বা এটা কিসের আলামত, হয়তো তার বক্তব্যটি শুনলে বুঝতে পারবে। তো মূলত 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জনগণের প্রত্যাখ্যানে পরাজিত হয়েছে সরকার। 108 দিন পর বসন্তের বিকেলে নতুন আলোয় বিএনপির 2 শীর্ষ নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতীক্ষার অবসান হয় জেলগেটে অপেক্ষমান নেতাকর্মীদের। দীর্ঘদিন পর প্রিয় নেতাদের কাছে পেয়ে মুহুর্মুহু স্লোগান দেন তারা। এর আগে বৃহস্পতিবার দুপুরে 2 নেতার জামিননামা নিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আসেন তাদের আইনজীবীদের প্রতিনিধি। বেলা 3:30টার পর একে একে বেরিয়ে আসেন তারা। এ সময় 2 নেতার সাথে ছিলেন পরিবারের সদস্যরা। সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ তাদের অধিকারের জন্য, মতের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে, তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এই সংগ্রামে চালিয়ে যাবেন। ভালো আছি। বিএনপির অপর নেতা সমালোচনা করেন ক্ষমতাসীনদের, বলেন ক্ষমতা ধরে রাখলেও 7 জানুয়ারির নির্বাচনে জনগণের কাছে পরাজিত হয়েছে সরকার। যখন কারাগারে পাঠিয়ে ক্ষমতা দখল করতে হয়, তখন তো বুঝতেই পারছেন, জোর করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে যতদিন বাংলাদেশের গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে। গত 28 অক্টোবর সংঘর্ষের মধ্য দিয়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পরদিন নিজ বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল। 2 নভেম্বর গ্রেফতার হন আমির খসরু। এরপর বিএনপি মহাসচিবকে 11 মামলা আর অপর নেতাকে 10 মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। কয়েকবার নাকচ হয় তাদের জামিন আবেদন। অবশেষে বুধবার মেলে সবুজ সংকেত। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন হলে সুযোগ মেলে মুক্তির। একই দিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। আসলে আমাদের ভবিষ্যৎ কি? আসলে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বললে আমরা হয়ে যাই রাজাকার, আমরা হয়ে যাই দেশদ্রোহী। তারা বলে আমরা নাকি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলি, আমরা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আসলে কি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি না গণতন্ত্রের পক্ষে কথা বলি? পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ কেন করেছিলাম? শুধু কি একখণ্ড ভূখণ্ডের জন্য নাকি একটা পতাকার জন্য? আমাদের স্বাধীনতার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি আপনি স্বাধীন? না। আমি যদি স্বাধীন হই, তাহলে আমার দেশে একটা প্রজেক্ট আমি করব, আমি কাকে দিয়ে করাবো, কে খুশি হবে কে বেজার হবে, এটা নিয়ে আমি পড়ে থাকতাম না। আমি তিস্তা প্রকল্প করাবো, এখানে আমাদের প্রকল্প করতে দিবে না ইন্ডিয়া। আমরা বড় বড় প্রজেক্ট করবো, সেটা আমাদের করতে দিবে না চায়না। যদি আমরা চায়নার কথা মতো না চলি, চায়না বিভিন্নভাবে আমাদের বিপদে ফেলে দিবে। যদি আমরা ইন্ডিয়ার কথা মতো না চলি, ইন্ডিয়া এই সরকারের ক্ষমতায় রাখবে না। এটাই তো আমাদের ভবিষ্যৎ। দেখেন, আমাদেরকে জোর করে ইন্ডিয়া নির্ভর করে ফেলা হয়েছে, যে আমাদের ইন্ডিয়ান পণ্যের উপর নির্ভর হইতে হয়েছে জোর করে। এটা আপনি মানেন আর না মানেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার জায়গায় আপনি দাঁড়ায় বলেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি কিছু কনজিউমার আইটেম নিয়ে কাজ করতেছেন, আপনি কতটুকু হেল্প পাইছেন এই গভর্নমেন্ট থেকে? আর যে হেল্প পাইছেন ওইটাতে কাজে লাগছে কিনা এটা আপনি নিজে চিন্তা করবেন। আমি ওইটা বাদ দিলাম। বাংলাদেশের
অর্থনীতির সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর কয়টা? আমি ধরে নেই বাংলাদেশ থেকে যেটা আসে, যারা রেমিটেন্স যায় বাইরে থেকে ওটা বাদ দেয়, আজকে ওই প্রসঙ্গে কথা না বলি। বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর, একটা গার্মেন্টস আর একটা হচ্ছে কৃষি। এখন বাংলাদেশের সব থেকে অবহেলিত দুইটা সেক্টরই হচ্ছে এটা। যে মেয়েটা গার্মেন্টসে চাকরি করে সেই মেয়েটার ভালো ভালো ফ্যামিলিতে বিয়ে হয় না, আর যেই লোকটা কৃষি কাজ করে তাকে তো বলেই দেয় যে কৃষক। কিন্তু আসলে দেখেন আমাদের শ্রেষ্ঠ সন্তান কিন্তু এরাই কাজ করতেছে। আজকে আমি বলি যে সরকার বিভিন্নভাবে, এটা আমি মানি যে সরকার কিন্তু হেল্প করে, কৃষি সেক্টরটাকে উন্নত করার জন্য হেল্প করছে, কিন্তু সেটা কি পৌঁছায় না। আমি সুন্দর একটা উদাহরণ আপনাদের দিব, বুঝতে পারছেন? করোনার সময় দেখছেন, আমি বিগত সময় অনেক বলছি, অনেক টাকা পয়সা কিন্তু দিছে, কিন্তু সেই টাকা পয়সা কি জনগণ পর্যন্ত পৌঁছায় নাই। কেন পৌঁছায় নাই? কারণ তার আমলা কামলা সবাই খেয়ে ফেলছে, এক একজনের বাড়ি খাটের নিচে তেল পাওয়া গেছে, ঠিক না? এগুলাই তো হয়েছে। এই যে কৃষকদের যেসব উপকরণ হেল্প করা হয়, আপনি তো জানবেন যে আমি যেহেতু কৃষিকাজ করতাম এবং উপজেলা যে কৃষি অফিসার ছিল তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এখন উনি ওইখানে নাই, মেবি ঠাকুরগাঁয়ে চলে গেছে। খুবই ভালো সম্পর্ক ছিল আমি খুব ভালোবাসতো, কারণ আমি একজন ইয়ং কৃষি উদ্যোক্তা ছিলাম এবং আলোচিত একজন কৃষি উদ্যোক্তা ছিলাম। আমাকে অনেক টেলিভিশন নিউজও করছে। তো আমি যখন এই কৃষিতে আসলাম না, আমার কৃষিতে আসার কারণটা হচ্ছে আমি এক স্বাধীন চেতা মানুষ, বুঝছেন? আমি খুব স্বাধীন চেতা একটা মানুষ, আমি স্বাধীন থাকতে পছন্দ করি। আর কৃষিকাজ হচ্ছে ভালো লাগার একটা, যেই জিনিসটা করে নাই সে বুঝবে না। প্রতিটা মানে যেই ফসলটা রোপণ করেন না, এটা সন্তানের মতো মনে হয়। আপনার বাচ্চাকে যদি আপনি মানে একবেলা খাওয়াইতে না পারেন, আপনার কষ্ট হয়। ঠিক কৃষিকাজটা বা এরকম, যদি আপনি সময় মতো ওষুধ না দিতে পারেন, সার না দিতে পারেন, আপনার ভিতরটা মানে কি বলবো বোঝাইতে পারেন, যে বাচ্চা সন্তানের জন্য যেমন বাবার কষ্ট হয় ওরকম কষ্ট হয়। আমি কাজ করছি, কিন্তু আমার কাছে যে জিনিসটা সব থেকে মানে লজ্জাজনক বাংলাদেশের হিসাবে, যে একজন কৃষক সরকারি একটা উপকরণ পাবে, সার ওষুধ পাবে, সেটাতেও দলাদলি। আমার এলাকার কথা বলি, ইউনিয়নের যে চেয়ারম্যান, তার যে বিপক্ষের দল, তার বিরুদ্ধে যারা কাজ করছে, মানে বিরোধী দল যেগুলা, তারা কেউ এই সার ওষুধ পায় না। লিস্ট যায় তার দলের, যে প্রকৃত কৃষক তার কাছে এটা পৌঁছায় না। ভাই, বাংলাদেশের রাজনীতি কয়জন করে বলেন? বাংলাদেশের রাজনীতি কয়জন করে? ইউনিয়ন পরিষদ থেকে লিস্ট দেওয়া হয়, ওই পরিবারের মেনকে, ওকে আমি এই ওষুধটা দিলে ওই পরিবারটা সব ভোট আমি পাবো, ওই পরিবারের মেনকে ওকে আমার দিতে হবে। এইভাবে ভাই এলাকা ভিত্তিক সার ওষুধ বিতরণ করা হয়। তাইলে আমরা এই কৃষি সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করব? আজকে পেঁয়াজের কথা বলেন, এই পেঁয়াজটা আমরা কি আজ চাইলে উৎপাদন বাড়াইতে পারি না? আমরা তো বাড়াইছি। যেখানে আমাদের উৎপাদন ছিল 26 লক্ষ মেট্রিক টন, সেটা তো এখন 33 লক্ষতে চলে আসছে। আর আমাদের চাহিদা তো 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন। তা এটা কি চাইলে আমরা ডেভেলপ করতে পারি না? 100% পারি। কিন্তু আমরা যে মানে কাজগুলো, পদক্ষেপগুলো নিচ্ছি, এটা কাজে দিচ্ছে না, কারণ কৃষক পর্যায়ে এগুলো পৌঁছাইতেছে না। এখন আমরা ইন্ডিয়া নির্ভর হয়ে গেছি, আমার দাদারা যেটা বলবে সেটা শুনতে হবে। মায়ানমারে যুদ্ধ হইতেছে, এখন যে দাদাদের কথা শুনতে যায় আমাদের যে সরকার, এই দাদাদের কথা শোনা ছাড়া তো উপায়ও নাই, কারণ সে থাকতে পারবে না। দাদাদের কথা শুনতে গেলে আমাদের চট্টগ্রাম অঞ্চলটা অনেক বড় একটা ঝুঁকিতে। এই জমিনে একদিন কোরআনের পাখির হত্যার বিচার হবে, কারণ এই লোকটাই ব্যারিস্টার সুমন হলো কোরআনের পাখি হত্যার জন্য প্রধান আসামি। কারণ সে ট্রাইব্যুনাল গঠন করে বলেছিল, আপনার জামাত ইসলামের যত লোক আছে, ইসলামী আন্দোলনের যত কর্মী আছে, আমরা তাকে বিচার চাই, তাদের ফাঁসি দিয়ে হত্যা করে চাই। যখন মুসলমানরা আওয়াজ দিয়েছিল তখন তারা ফাঁসি থেকে পিছনে সরে গিয়েছে, এরপরেও কত আলিমকে তারা হত্যা করেছিল। আজকে এই মামুনুল হক সহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সঈদী রহিমাহুল্লাহ মৃত্যুবরণ করার প্রধান কারণ হলো এই নতুন এক আইনজীবী এমপি হয়েছেন। চেনেন আপনারা? চেনেন? সুমন। কি নাম? এই যে সুমন, এই নাস্তিকটা, এই কুলাঙ্গারটা এমপি হয়েছে। মানুষকে চাটকদার কিছু ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে ফুটবল খেলাইয়ে মানুষের মন জয় করে এই নাস্তিকটা, এই কুলাঙ্গারটা মুসলমানের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি রায় চেয়েছিল। কথা বলেন ঠিক না? ঠিক। এই সুমনকে তোমরা ভালো মানুষ বলতে পারো, আমরা বলতে পারি না। কারণ যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, উতুল্লিম বাদা যালিকা জালিম, সূরা কালামের 13 নম্বর আয়াত, সবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান হতে পারে না। শাপলা চত্বরে দাঁড়িয়ে আলেমদের ফাঁসি চেয়েছিল আর বলেছিল তুই রাজাকার, তুই রাজাকার। এখন আমি বলবো, ব্যারিস্টার সুমনকে বলবো, আর কার ফাঁসি চাইবেন? আপনি যদি মানবতার ফেরিওয়ালা হয়েই থাকেন, দাবি করে থাকেন, যে সমস্ত ওলামা ইকরাম জেলখানায় আছে, তাদের মুক্তির জন্য কাঠগড়ায় দাঁড় হন না কেন? পিঠির চামড়া থাকবে না, পিঠির চামড়া আমরাও ছিড়াইতে পারি, কিন্তু আমরা বেয়াদব না। আহলে হক ওলামা ইকরামের কমতি নাই। যদি বাঁশের লাঠি ওলামা ইকরাম যুব সমাজ হাতে নেয়, এই জমিন থেকে 2-4টা কুলাঙ্গাররা, ভারতের দালালেরা পালাবার জন্য রাস্তা খুঁজে পাবে না। ঠিক না? ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ঢাকা মানে বাংলাদেশ এই মুহূর্তে দিল্লির মাথা ব্যথার প্রধানতম কারণ, এবং দিল্লি তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির যে সকল বিষয় নিয়ে গলদঘর্ম হয়,
আতঙ্কের মধ্যে থাকে। তো সেই আতঙ্কের মধ্যে এখন নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশকে ঘিরে ভারতের আতঙ্ক। কি সে আতঙ্ক? 1 মিনিটে বলে তারপর বিস্তারিত ব্যাখ্যায় যাব। প্রথম আতঙ্ক হলো যে মায়ানমার সীমান্তে যা হচ্ছে, এতে করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে চুপ থাকা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। কোনো রাজনৈতিক সরকার চেষ্টা করলে, অর্থাৎ আওয়ামী লীগ চেষ্টা করলেও মায়ানমার সীমান্তে বিজিবি, বর্ডার গার্ড এটাকে ঢাকা শহরের পুলিশের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবে না। ফলে সেখানে কি হচ্ছে, সেখানে রোহিঙ্গাদের মধ্যে যে সশস্ত্র গ্রুপটি রয়েছে তারা, এবং এদের সংখ্যা হাজার হাজার। এরপর যেটি আরাকান আর্মি, রোহিঙ্গাদের একসময় বিরুদ্ধে ছিল, প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। সেই আরাকান আর্মি তাদের সশস্ত্র গ্রুপ, যাদের সঙ্গে ভারতের একেবারে দাকুমড়া সম্পর্ক, রোহিঙ্গাদের সাথে দাকুমড়া সম্পর্ক। আবার কুকি চীনের যারা বিদ্রোহী রয়েছে, বিদ্রোহী গ্রুপ, তারা সহ অন্যান্য সশস্ত্র গ্রুপ, তারা এখন বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে বাংলাদেশ মায়ানমার সীমান্ত এবং মায়ানমার ভারত সীমান্তে যা কিছু করছে তা এই মুহূর্তে ভারতের জন্য একেবারে রীতিমতো বিস্ফোরক হয়ে পড়েছে। আর বাংলাদেশের জন্য সমস্যাটা এমন পর্যায়ে এসছে, এখানে বাংলাদেশের এখন অ্যাক্ট করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। যদি বাংলাদেশ ভারতের কথা মতো চুপ থাকে, মায়ানমার আর্মির পক্ষে যদি তারা কোনো পদক্ষেপ নেয়, এমনকি যদি এখানে আরাকান আর্মি কিংবা রোহিঙ্গাদের যে সামরিক শাখা তাদের সঙ্গে একীভূত হয়ে একটা মায়ানমার আর্মির সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, তাহলে এটি ভারতের জন্য যেভাবে বিপর্যয় নিয়ে আনবে, ডেকে আনবে, একইভাবে বাংলাদেশের পুরো অঞ্চলটি জনশূন্য হয়ে পড়বে, একদম পুরো চট্টগ্রাম অঞ্চলটি। ফলে মাথা ঠান্ডা রেখে স্বাধীনভাবে মিলিটারি পয়েন্ট অফ ভিউ, সামরিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি সেনাবাহিনীকে এই বিষয়টি তদারক করতে হবে। এবং সেনাবাহিনী যখন এই বিষয়টি তদারক করবে, তখন তাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংটি ভারত বিরোধী ট্রেনিং। ফলে যেভাবে সেনাবাহিনীর উপর বা আমলাতন্ত্রের উপর ভারতের যে একটা প্রভাব রয়েছে, এদেরকে নিরস্ত্র রাখার, এদেরকে নির্বিষ করে রাখার, এবং এদেরকে একটি রাজনৈতিক সরকারের তল্পি বাহক হিসেবে, পোলাও কোরমা মাখন খাওয়া পার্টি হিসেবে তাদেরকে যেভাবে লালন পালন বা ফার্মের মুরগি হিসেবে লালন পালন করার যে দিল্লির অভিলাষ, এটি এই মুহূর্তে সীমান্তের এই অবস্থার কারণে পুরো রিভার্স হয়ে যাবে এবং যাচ্ছে। এর কারণ হলো, যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, প্রতিপক্ষের সঙ্গে ফাইটিংয়ে যাবেন, তখন আপনাকে যুদ্ধ কৌশল প্রয়োগ করতে হবে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধ কৌশল এন্টি ভারত যুদ্ধ কৌশল, এবং এটি পাকিস্তান আর্মি থেকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে ওভাবেই শিক্ষাটা আছে। তো কাজেই এই জিনিসগুলো যখন মাঠে বাস্তবায়িত হবে, সেটি ভারতের জন্য যে কত বড় বিপদ এবং বিপত্তি বয়ে আনতে পারে, এটি নিয়ে ভারতীয় গোয়েন্দাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবং ভারতেরকে যাকে বলা জীবন্ত কিংবদন্তি জেমস বন্ড, সে অজিত দোভাল, তিনি এ যাবৎকালে পাকিস্তানের সমস্যাগুলো সমাধান যেভাবে করেছেন, কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন, দেশের বাইরে অনেকগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতের বিরুদ্ধে পরিচালিত হয়েছে, সেগুলো তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনিও এটার কোনো সুরাহা করতে না পেরে ইতিমধ্যে কিন্তু গোপনে ঢাকায় এসে সফর করে গিয়েছেন। তো এই যে একটি অবস্থা সৃষ্টি হলো, এটি নিয়ে মূলত আজকের এই আলোচনা। তো এখন ঢাকাকে নিয়ে যে দিল্লির যে মাথা। প্রিয় দর্শক শ্রোতা, মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি এক এক করে ভিডিওগুলো সবগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।